স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাইছে। তথ্য উপদেষ্টার এমন মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানিয়েছেন তারা। আর জামাতের মতে কোনো গণতান্ত্রিক দেশের জন্য এই বক্তব্য সুচিন্তিত নয়। তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেছে বাম দলগুলো। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর শুরু হয় নানা আলোচনা। এমন বক্তব্য রাজনীতি বিরোধী উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে আহ্বান জানিয়েছে বিএনপি। এই উক্তিটা উনি কি জন্য করেছেন, কিভাবে করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না। এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন কিনা তা আমি জানি না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। যে একজন উপদেষ্টা যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেননি, বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটলের সূচনা। এমন বক্তব্যকে সমর্থন করছে না জামায়াতে ইসলামীও। এটা তো তার কথা, ব্যর্থ প্রমাণের চেষ্টা কেউ করছে না। সমালোচনাটা হচ্ছে কিন্তু গণতন্ত্রের একটা সৌন্দর্য, দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা কিন্তু রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য করা হচ্ছে, কথা বলাটা কোনো সুচিন্তিত গণতান্ত্রিক দেশের জন্য আমার মনে হয় যায় না। বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে, সহায়তা দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই রাজনৈতিক দলসমূহের সরকারকে ব্যর্থ করার অভিযোগটি যথার্থ নয়। বামধারার রাজনৈতিক দলগুলো তথ্য উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেছে। আমরা সরকারের কারো কাছ থেকে অতিকথন শুনতে চাই না, বাড়তি কথা শুনতে চাই না। যেটা বিভ্রান্তি, বিভাজন তৈরি হয়, অনৈক্য তৈরি হয়, সন্দেহ অবিশ্বাসটা যেটা বাড়ে। এটা কেন বলছেন জানি না, এটা তাদেরও একদম অস্থিরতার বহিঃপ্রকাশ। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব বাড়লে সরকারের পথ চলাতে প্রতিবন্ধকতা বাড়তে পারে বলেও মনে করছেন অনেকেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে গণতান্ত্রিক দেশের সংস্কার যদি নির্বাচিত প্রতিনিধিরাই করবে, তাহলে 53 বছরে রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সংস্কার করেনি? এমন প্রশ্ন রেখেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, যদি তাদের দিয়েই সংস্কার হতো তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিল কেন? নির্বাচন কখন হবে সেই সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কারে জোর দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে সব নয়, প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করেই নির্বাচন দেওয়ার দাবি রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন মহলের। তারা বলছে বাকি কাজ করবে নির্বাচিত সরকার। কিন্তু 53 বছরে রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সংস্কার করেননি এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। শুক্রবার সকালে রাজধানীর গুলশানের শব্দ দূষণ নিয়ন্ত্রণের সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মসূচি শেষে একথা বলেন তিনি। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা। এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন। তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে? সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যদি রাজনৈতিক দলগুলো দিয়ে সংস্কার হতো তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিল কেন? তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না। তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? সংস্কারের কথা তো আমরা বলিনি, জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে, সেটাও তো করতে হবে। তিনি জানান, নির্বাচন কখন হবে সেই সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। গণ অভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। নির্বাচন কত দূর এটা আমাদের সময়ের কথা যদি জিজ্ঞেস করেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আপনাদেরকে জানাবেন।
মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতা ফিরে পেতে শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছেন বলেও মন্তব্য ফখরুলের। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। সেই চিন্তা চেতনাকে তারা বাস্তবায়ন করতে পারেনি। দিবসটি উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। অংশ নেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যার কালো অধ্যায়ের নানা দিক তুলে ধরেন বিএনপি নেতারা। বলেন, মুক্তিযুদ্ধ কোনো দলের যুদ্ধ ছিল না, মুক্তিযুদ্ধ ছিল জনতার। সময়ের ব্যবধানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সেসব চেতনা পুরোপুরি নষ্ট করেছে। বিগত ফেসিবাদের সময়ে একটি সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয়। বিগত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে সেই 14ই আগস্ট 1971-এর একটি সাদৃশ্য খুঁজে পায়। বিএনপি মহাসচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ। সেই ইতিহাস কেউ যেন নষ্ট না করতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এখন আবার একটা আমি লক্ষ্য করছি, ৭১ সালকে একটু পিছনে রাখা, যেটা আমি মনে করি যে আরেকটি ইতিহাস বিকৃতির একটা, এটা কোনো নেই, আপনার প্রমাণ নেই, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে। এই বিষয়টা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যে মূল ইতিহাস, আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ, আজকে যে ইতিহাস দিয়ে আছে আমরা এই 24-এর ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে। ক্ষমতা ফিরে পেতে প্রতিনিয়ত অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, এমন অভিযোগও আনেন মির্জা ফখরুল। বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্য জরুরি। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে। অর্থাৎ সে সক্রিয়, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তেমন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি ট্রলারের নাবিক ও জেলেদের স্বজনেরা রয়েছে উদ্বেগ উৎকণ্ঠায়। যত দ্রুত সম্ভব স্বজনদের ফিরে পেতে চান তারা। অপহৃত ট্রলার দুটির নাবিকরা জানিয়েছেন, সরকারি পর্যায়ে উদ্যোগ না নিলে তাদের ছাড়বে না ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। গেল 24শে নভেম্বর ৭৮ জেলেসহ বাংলাদেশি ফিশিং ট্রলার এমভি মেঘনা ৫ ও লাইলা ২ মাছ ধরতে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার রাতে খুলনার হিরন পয়েন্ট এলাকা থেকে ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা জাহাজ দুটি ঘিরে ফেলে। পরে ট্রলার দুটিকে নিজেদের জলসীমায় নিয়ে যায় তারা। সোমবার সকালে ছেড়ে দিলে জাহাজ দুটি ফের হিরন পয়েন্ট এসে জাল ফেলতে শুরু করে। ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে আবার তাদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এ নিয়ে পরিবারের সদস্যরা রয়েছেন উৎকণ্ঠায়। এখন আমরা চাইতে নিঃস্বার্থভাবে আমাদের ভাইদেরকে ফিরিয়ে আনা হোক, যত দ্রুত সম্ভব অবিলম্বে। অবশ্যই আশা করি আমাদের অন্যান্য ভাইরা দ্রুত আসুক। ট্রলার দুটি ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দর থেকে ৯ নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করে রাখা হয়েছে। স্যাটেলাইট ফোনে জাহাজ দুটির ক্যাপ্টেনদের সঙ্গে কথা হয়েছে মালিক পক্ষের। মুক্তি পেতে সরকারের সহায়তা চেয়েছে তারা। উড়িষ্যার কোনো একটা তাদের যে প্যারাদ্বীপ তাদের বন্দর আছে সেই দিকে কাছাকাছি আর কি এই মুহূর্তে আছে। তারা বলছে যে আপনাদের নেভির সঙ্গে আমাদের যোগাযোগ হলে আমরা যত দ্রুত সম্ভব আমরা হস্তান্তর করব। ওটা আমাদের এরিয়ায় ছিল, এরিয়ার একটা কোন জায়গায় থেকে ফিশিং করছে ওইটা এরিয়াটা ডিটেলসটা আমরা দিয়ে দিছি। তো আসলে এখানে সবসময় ফিশিং করো, এখান থেকে কখনো ধরে নেওয়ার কোনো আসলে নাই, নজির নাই কখনো। ৭৮ বাংলাদেশি ও ট্রলার দুটি ফেরত পেতে সরকারের পক্ষ থেকে জোর তৎপরতা চলছে বলে জানান সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা। এই দুটি জাহাজের ব্যাপারে কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করেছি, কী করণীয় বা কী হতে পারে এই বিষয়ে আমরা পত্র লিখেছি। আর এমনি কোস্টগার্ড নৌবাহিনী তারা জোর তৎপরতা চালাচ্ছে এটা উদ্ধারের ব্যাপারে। এদিকে ৭৮ বাংলাদেশিকে ছাড়ার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও ট্রলার মালিকরা বলেন এ বিষয়ে তারা কিছুই জানেন না। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
পাইকারি বাজারে সবজি রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। কারওয়ান বাজারে যে বেগুনের দাম 50 টাকা, খুচরায় দাম 100 টাকা কেজি। আবার 60 টাকা কেজির কাঁচামরিচ খুচরা বিক্রেতাদের হাত ঘুরে ভোক্তা কিনছেন 120 থেকে 160 টাকায়। দামের দ্বিগুণ পার্থক্যে অসহায় ক্রেতা আর খুচরা বিক্রেতারা বলছেন দ্বিগুণ দামে বিক্রি করলে লোকসান গুনতে হয় তাদের। দেশের নানা প্রান্ত থেকে সবজির সরবরাহ আসে রাজধানীর কারওয়ান বাজারে। মধ্যরাত থেকেই চলে বেচাকেনা। শুক্রবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে পাইকারিতে প্রতিটি বাঁধাকপি মানভেদে বিক্রি হয়েছে সর্বোচ্চ 32 টাকা থেকে 25 বা তারও কম দামে। আর ভালো মানের ফুলকপির প্রতিটির দর ছিল 35 টাকা। সকালের দিকে এ দর নামে 20 থেকে 25 টাকায়। রাতে 30-32 টাকা বেচা হয়েছে, এখন বাজার খারাপ, এখন 25 টাকা বেচা হচ্ছে। ফুলকপি হাইস্ট আপনার বড়টা হলো 30-35, এখন মনে করেন 30 টাকা মাল বেচা আছে মাত্র 20 টাকা। এছাড়া পাইকারিতে শীতের সবজি শিম মানভেদে 15 থেকে 40, বেগুন মানভেদে 32 থেকে 50, শালগম 20 থেকে 30 টাকা কেজি। আইতে হচ্ছে 180 টাকা পাল্লা, সকালে মনে হলো 160 টাকা পাল্লা। পাইকারি বিক্রেতারা জানালেন কাঁচা মরিচের দর 60 টাকা কেজি। আর ক্রেতার অভাবে অবিকৃতই রয়ে গেছে মিষ্টি কুমড়া। মানভেদে দাম 15 থেকে সর্বোচ্চ 25 টাকা কেজি। এসব পণ্য কেনাবেচায় নেই কোনো রসিদ বা প্রমাণ। চাপাইটা গেছে রাত্রে 25 টাকা কেজি, আর সাতক্ষীরা হচ্ছে সর্বোচ্চ 20, নিচে 15 টাকা। সেকেন্ড হাফের উঠানামা করে, এখানে মানে রসিদ সিস্টেম কোনো ওরকম কোনো ব্যবস্থা নেই। তবে পাইকারির এসব পণ্যের দাম খুচরায় গিয়ে কোনোটি হচ্ছে প্রায় দ্বিগুণ। এজন্য খুচরা বিক্রেতার রয়েছে নানা যুক্তি। আমার ইনকাম হইতে হবে 1000 টাকা, আমি 10 প্রকারের মাল কিনি, প্রতি 5 কেজিতে 50 টাকা করে আসলে 15 বা 20 কেজি মালে আমার 1000 টাকা আসে। কারওয়ান বাজার থেকে আসা খিলগাঁও তালতলা কাঁচা বাজারের এসব সবজির দাম নিয়ে রয়েছে ক্রেতার অসন্তুষ্টি। সিন্ডিকেটই চলতেছে, আর এখন সিন্ডিকেট বেশি হলে খুচরা দোকানদাররা। খুচরায় বাঁধাকপি ফুলকপি প্রতিটি 50 টাকা, মিষ্টি কুমড়ার কেজি 40, শিম মানভেদে 50 থেকে 100, বেগুন 80 থেকে 100, আর কাঁচামরিচ 120 থেকে 160 টাকা কেজি। গোল বেগুন 100 টাকা, কাঁচামরিচ 120 টাকা কেজি। ক্রেতার অভিযোগ দামের এ পার্থক্য দূর করতে নেই সরকারের কোনো কার্যকর উদ্যোগ। প্রত্যেকটা আইটেমের দাম বেশি, কারণ বাজার সিন্ডিকেট আছে, আপনার এইসব ছোটখাটো বাজারে এগুলি তো সিন্ডিকেট আছে। ক্রেতারা বলছেন সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নের অভাবেই খুচরা ক্রেতাদের চড়া দামে সবজি কিনতে হচ্ছে, যার প্রতিকার করার কেউ নেই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। অগ্রহায়ণ শেষ হতে না হতেই শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। কনকনে ঠান্ডায় জুবুথুবু উত্তর জনপদের জীবন। এরই মধ্যে পঞ্চগড়ে তেঁতুলিয়া তাপমাত্রা নেমেছে 8.4 ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। এর মধ্যে শৈত্যপ্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড়ের হিমেল হাওয়ায় কনকনে শীত জর্জরিত পঞ্চগড়ের জনজীবন। পৌষের আগেই তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 8.4 ডিগ্রি সেলসিয়াসে। কয়েকদিন ধরে উত্তরের এই জেলায় সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় মানুষের এখন জবুথবু অবস্থা। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। ঠান্ডা তো কষ্ট হয়, কি করবেন, আলু খেতে মাটি না দিলে তো হয় না। হাত পা মানে ঠান্ডা এবারে হাত পা কোকড়া হয়ে যায়, বতসামত হয়ে যায়। পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া এই মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে আরো 2-3 দিন। এই জেলার উপর দিয়ে আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ অনুমান রয়েছে এবং এই মৃদু শৈত্যপ্রবাহটি আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে কুয়াশা বাড়ছে সন্ধ্যার পর থেকেই। পথঘাট ঢাকা থাকছে পরদিন সকাল পর্যন্ত। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে ঠাকুরগাঁওয়ে। কমেছে ঘরের বাইরে মানুষের আনাগোনা, বেড়েছে ঠান্ডাজনিত রোগ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। বেড়েছে কুয়াশাও। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না অনেকে। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। এই ঠান্ডায় মানুষ কেউ বেড়াচ্ছে না, যার কারণে আমাদের ঠিকমতো ভাড়া হয় না। হাত পা টালি যাচ্ছে, খুবই সমস্যা, কাজ কামে যেতে পারছি না। ঝালকাঠিতে বেড়েছে শীতের প্রকোপ। শীত জেঁকে বসেছে দ্বীপ জেলা ভোলাতেও। চরম দুর্ভোগে জেলে ও নৌযান শ্রমিক সহ নদী নির্ভর শ্রমজীবী মানুষ। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন কেউ কেউ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। আমাকে তো ট্রলার নিয়ে নামতে হয়, পেটের দায়,
তাহলে আমরা অনুপায় কুয়াশা, তারপরে সব দিক দিয়ে একটু বেশি ঠান্ডা পড়ছে। আর কাজ না করলে আমরা আমাদের সংসার কিভাবে চলবে? আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। শেখনিকা সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। শেষ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ট্যুর। শেষ দিন মিরপুরে হয়েছে প্রদর্শনী। ঘণ্টা দেড়েক হোম অফ ক্রিকেটের মিডিয়া প্লাজায় রাখা হয়েছিল ট্রফি। সেখানে ট্রফি ঘিরে বিসিবির আগ্রহ দেখা যায়নি। দুই পরিচালক থাকলেও একজন ফিরেছেন ছবি না তুলেই। সোনালি একটা ট্রফি বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের আজন্ম স্বপ্ন। সেই ট্রফি দেশে আসে, তবে ঘুরতে, পার্মানেন্টলি না। অনূর্ধ্ব 19 দলের হাতে 3 বার বড় মঞ্চের ট্রফি আসলেও সিনিয়ররা এখনও সেই খোঁজে। তারপরও বাংলাদেশে আসা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে সাধারণ মানুষের আগ্রহ দেখা যায় বেশ। ট্রফি ট্যুরের শেষ দিনে রাখা হয়েছিল মিরপুর স্টেডিয়ামের মিডিয়া প্লাজার সামনে। সেখানে সংবাদকর্মীরা সহ বিসিবির কর্মকর্তারা ট্রফির সাথে ছবি তুলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে বিসিবির খুব একটা আগ্রহ দেখা যায়নি। দুই কর্মকর্তা এসেছিলেন, কিন্তু একজন ট্রফির সাথে ছবি তুলেছেন, অন্যজন না তুলেই ফিরেছেন। অনেক সময় আইসিসির কাছ থেকেও চাওয়া হয় বিসিবির কর্মকর্তাদের সাথে তোলা ছবি। 9 তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফি আসে বাংলাদেশে। 10 তারিখ যুব ক্রীড়া উপদেষ্টার বাসভবন হয়ে যায় কক্সবাজার। 11 তারিখ কক্সবাজারের সাধারণ মানুষের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি করা হয় উন্মুক্ত। পরের দিন ঢাকার একটি হোটেলে সাধারণ মানুষ ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পান। আর শেষ দিন মিরপুরে রাখা হয় সোনালী ট্রফিটি। শুক্রবার রাতে বাংলাদেশ ছেড়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পরের গন্তব্য সাউথ আফ্রিকা। মামলা রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।